আমি ফেরদৌস দিচ্ছি স্পোর্টিং পিটির ফাউন্ডার আর ট্রেনার। আমাকে তো আশা করি চিনেন যতটুকু দরকার আরকি। তো আমি এখানে আজকে আপনাদের এই ক্লাসটা এরেঞ্জ করার একটাই কারণ শুধুমাত্র যে 7th অগাস্ট নিয়ে আপনারা এত বেশি প্যানিকড আছেন, এত বেশি ভয় পাচ্ছেন। তো আমার কাছে মনে হইলো যে ভিডিওগুলা নট এনাফ, আপনাদের হয়তোবা আরো বেশি ভালোভাবে বোঝানো দরকার। তো এটা একটু আপনাদের ভয়টা কাটানো উচিত, এই জন্য আর কি। দেখেন 7th অগাস্টের পরে একটা আসলেই হিউজ চেঞ্জ আসছে। হ্যাঁ, বাট চেঞ্জ গুলা যে আসছে এখানে তো আমি কোনো সমস্যা দেখতেছি না, হয়তো বা আমার সমস্যা আমি দেখতেছি না কারণ আমার ইংলিশের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ভালো। তো যাদের ইংলিশের ব্যাকগ্রাউন্ডটা একটু দুর্বল তাদের তো একটু আসলে একটু প্রবলেম হবে। হ্যাঁ, আগে যে হতো না তা তো না। আগে যখন আমরা পড়াইতাম তখন আমরা দেখতাম প্রচুর স্টুডেন্টদেরকে আমরা যতই বলি কোনো কাজ হতো না, কোনো লাভ হতো না। অনেক অনেক স্টুডেন্টকে আমরা বলতাম যে এখানে রিডিং এর নাম্বারটা রিডিং থেকে উঠানোর দরকার নাই, এটা হচ্ছে স্পিকিং থেকে উঠানো যায়, বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে উঠানো যায়। যেখান থেকে উঠানো যায় সেখান থেকে তো আমরা অনেক চেষ্টা করতাম করাই দেওয়ার। বাট স্টিল স্টুডেন্টদের তো আসলে মন ভরে না, কোনোভাবেই রিডিং একটা রিডিং ছাড়া তারা উঠাবে না এবং অন্য জায়গায় পড়বে না, শুধু রিডিংই পড়বে, যেটা হচ্ছে না। আর রিডিং আপনারা যারা হচ্ছে চাচ্ছেন যে ওভারনাইট একটা কোনো একটা ছুমন্তর আসবে আর আপনারা হচ্ছে কালকেই সকালে পড়া শুরু করে দিবেন, তারা হয়তো একটু নিজেরাও বোঝার চেষ্টা করেন যে এই ধরনের কিছু তো আসলে আবিষ্কার হয় নাই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি ওভারনাইট শিখে ফেলবেন, বা কোনো একটা ল্যাঙ্গুয়েজের টিপস এবং ট্রিক্স যে কোথায় আমি কোন শব্দটা ব্যবহার করব, কেন করব, এটার আগে পিছে যে শব্দগুলো আছে সেগুলোর সাথে এটার কি সম্পর্ক, সেটা ওভারনাইট কিভাবে শিখবেন। বা আমি আপনাকে 1000টা শর্টকাট বানায় দিলাম, সেই শর্টকাট গুলো আপনি মুখস্থ করে ওখানে ডেলিভারি দিতে পারবেন এত কম টাইমের মধ্যে, একটা প্যাসেজ যেখানে আপনাকে মাত্র 2 মিনিট টাইম দেওয়া হয় পারফর্ম করার জন্য। তো এই জিনিসগুলো তো আসলে আমাদের একটু সেন্সেও থাকতে হবে যে আমি এখানে অ্যাকচুয়ালি কতটা পারবো। তো পিটিইতে আগে হয়তো কি রিড অ্যালাউড থেকে একটা হিউজ নাম্বার অ্যাড হইতো। তো রিড অ্যালাউড এর এই নাম্বারটা অ্যাড হওয়ার কারণে ওখানে কিন্তু মানে 20-21 নাম্বার অ্যাড হইতো, সেই 20 নাম্বার তো আমি অন্তত পক্ষে আমার এখানে আমি আগাই গেলাম যে ওইখানে হয়তো বা আমি যদি 40 পাই সেক্ষেত্রেও আমি ইয়ে করতে পারবো। আর ওখান থেকে 40 আসলে পেতেও হইতো না, SWT আছে, তারপর HIW আছে। তো এইসব জায়গা থেকেও তো আরো 10 নাম্বার চলে আসে। তাহলে রিডিং এর যে পার্টটা যেখানে হচ্ছে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ওইখানে আপনাকে মাত্র 20 পাইতে হয়, 20। বুঝতে পারছেন? এখন যখন 7 আগস্টের পরে যেই চেঞ্জেস গুলো আসছে যেখানে রিড অ্যালাউড থেকে কোনো স্কোর অ্যাড হবে না। হ্যাঁ, রিড অ্যালাউড এর স্কোরটাও অনেক কমে গেছে, রিড অ্যালাউড থেকে কোনো ধরনের স্কোরই অ্যাড হচ্ছে না রিডিং এ। রিডিং এর কমপ্লিট স্কোরটা রিডিং থেকেই আনতে হবে। সো এখন তো অ্যাকচুয়ালি ডিফিকাল্ট হবে, বাট আমরা কি করবো, স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, স্ট্র্যাটেজি আপনি আগে স্কোরিং বুঝে আগে সেভাবে একটা স্ট্র্যাটেজি আপনি সেট করে নিছেন যে এই স্ট্র্যাটেজিতে আমি আগাবো, এখানে এখানে আমরা যেরকম শিখাই দিতাম। আগে যেটা করতাম যে আম, প্রত্যেকটা মানে 20টা আইটেমকে একসাথে করতাম। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি কোন আইটেম গুলা স্কোর কন্ট্রিবিউট করতেছে সেগুলাকে আলাদা করতাম। সেখানে কতটুকু কে এফোর্ট দিতে পারবে, যেমন একটা ক্লাসের মধ্যে 10 জন স্টুডেন্ট আছে, অবশ্যই 10 জন 10 রকমের, অবশ্যই। ঠিক আছে, ইভেন 10 জন 5 রকমেরও না, 10 জন 10 রকমের কমপ্লিটলি। সো যে এখানে থাকবে এরকম যে 5টা হচ্ছে একদম বেশি দুর্বল, বাকি 5টার মধ্যে 3টা হচ্ছে মিডিয়াম রেঞ্জের, আর বাকি 2টা হয়তো বা একটা খুব ভালো একটা একটু কম ভালো, এরকম টাইপের। তো এই ধরনের স্টুডেন্ট মধ্যে আমরা কি করতাম যে ইচ এন্ড এভরি স্টুডেন্টকে আলাদা আলাদা করে বলে দিতাম যে আপনি হচ্ছে এখানে এত% উঠাবেন, আপনি এখানে এত% উঠাবেন। সো ওইভাবে কিন্তু প্রত্যেকটা টিচার তাকে হচ্ছে গাইড করে। এখন আর সেটা হচ্ছে না, এখন হচ্ছে কমপ্লিটলি আলাদা আলাদা মডিউলে আমাদের একটু বেশি ফোকাস করতে হবে। আমি কিন্তু অলরেডি আমার যে ভিডিও গুলো আসছিল সেগুলাতে আমি দেখাই দিছি যে সিঙ্গেল স্কিল যেই আইটেম গুলা সেগুলো হচ্ছে এখন বেশি হয়ে গেছে, ডাবল স্কিল গুলা কম হয়ে গেছে, সেগুলো এখানে আমি ডিটেলসে আরো দেখাবো। ঠিক আছে, এই যে দেখেন স্কোরিং গাইড, এই স্কোরিং গাইডটা কিন্তু বানানোই হয়েছে পুরাপুরি ওই যে পিয়ারসনের যে আমাদেরকে দেওয়া হয়েছে না পিডিএফটা, সেখান থেকে, শুধুমাত্র সেখান থেকে না। ওইটা তো একটা প্রুফ, সাথে কিন্তু আরো অনেক ধরনের ম্যাটেরিয়াল আমাদেরকে হচ্ছে প্রোভাইড করা হয়েছে সেখান থেকে। তো ওই ম্যাটেরিয়াল গুলো চাইলে যে কেউ অ্যাক্সেস করতে পারে, কোনো সমস্যা নাই। আপনারাও পাইতে পারবেন, ওটা পিয়ারসনে ওপেন দেওয়া আছে। বাট হয়তো বা ওখান থেকে আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন না, তো এগুলা সহজ করে দেওয়ার জন্যই এখানে আসছি আর কি। এখানে স্কোর যে কার্ড গুলা সেগুলা কিন্তু সেমই আছে। ওকে, আগে যেমন ছিল একদম সেম আছে। আর পিটি চেঞ্জেস কিন্তু আসবে হচ্ছে একাডেমিক আর ইউকেভিআই তে। শুধুমাত্র একাডেমিকের কথা বলা আছে, বাট ইউকেভিআই তেও চেঞ্জ হবে, কারণ একাডেমিক আর ইউকেভিআই হচ্ছে টুইন ব্রাদার্স। হ্যাঁ,
মানে জোড়া যমজ ভাই। তো এই যমজ ভাইয়ের শুধুমাত্র নামটাই আলাদা। এটা একটা বিজনেস পলিসি, হ্যাঁ? সো এইখানে কিন্তু এইভাবে হচ্ছে ইয়ে হবে। কোরে কোনো ধরনের চেঞ্জেস আসবে না। কোর নিয়ে যারা আছে ইভেন আমার স্টুডেন্টরাও যারা এখানে যদি কেউ জয়েন থাকেন, কোর নিয়ে কোনো ধরনের মাথা ব্যথার কোনো কারণই নাই। কোরে কিচ্ছু চেঞ্জ আসবে না। বরঞ্চ পিটি কোরটা পিটি একাডেমিকের থেকে অনেক, অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি। ঠিক আছে? তো এখানে দেখেন ওভারঅল স্কোরটাও কিন্তু এই যে আমি অলরেডি আমার যে ভিডিও গুলা সেখানে আমি দেখাইয়েই দিছি যে ওভারঅল স্কোর কিন্তু অ্যাভারেজ ক্যালকুলেশন না। সো অ্যাভারেজ ক্যালকুলেশন না, এই জিনিসটা আপনাদের যদি মাথায় রাখেন তাইলে আর ওই পোস্ট গুলা করতে হবে না, অথবা দেখলে ওখানে আপনারা কমেন্ট করতে পারবেন যে ভাই স্কোর তো এভারেজ না, এভারেজ ক্যালকুলেশন তো হয় না। অনেকেই দেখবেন পোস্ট করে এটা কি কি জানি ওই রি এক্সামাইনের কোনো সিস্টেম আছে কিনা, চ্যালেঞ্জ করা যাবে কিনা, আরো কি কি সব লেখে। তো এটা এত সুন্দরভাবে লেখা থাকে এবং এত এত মানে ইউটিউব ভিডিও, এত এত রিসোর্সেস, এত মানে গুগল করলেও দেখা যায়, কিন্তু তবুও এত সিলি সিলি কোয়েশ্চেন মানুষ করতে থাকে। সো এই জন্যই এটা আরো ভালোভাবে দেখাই দিলাম। এটা আমি একদম লাল কালি দিয়ে লিখে নিয়ে আসছি যে the overall score is not an average calculation of the communicative skills scores. ঠিক আছে? কমিউনিকেটিভ স্কিলস কোর্স এর মধ্যে আমাদের কিন্তু এই যে ওভারঅল স্কোর যেটা সেটা এই যে এখান থেকে কিন্তু ইয়ে হয় যে কিভাবে কিভাবে আমি কোথায় কোথায় কি করছি, আমার ভোকাবুলারি রেঞ্জ কেমন, আমার হচ্ছে বানান আমি কেমন ভুল করছি বা ভালো লিখছি, অথবা আমি হচ্ছে আমার গ্রামার ইউজ কেমন করছি, আমার আমি যে যেখানে আমার হচ্ছে আম, কি বলে এটারে ওই যে আমার এসে অথবা সামারি, এই জিনিসগুলোর যে সিকোয়েন্সিয়াল লেখা, হ্যাঁ, সেগুলো কিভাবে কিভাবে আসছে একটার পর একটা, সেই জিনিসগুলো আমি কিভাবে আনছি। আমার মানে একটা এসে লিখলাম, একবার এখানে লিখছি একটুখানি, আবার এখানে লিখছি একটুখানি, এখানে মানে আগা মাথার কোনো ঠিক ঠিকানা নাই। একটা টপিককে যে গুছায়ে সুন্দরভাবে শুরু থেকে এক্সাম্পল দিয়ে দিয়ে বা কনক্লুশন পর্যন্ত যে আনবে সেই সিকোয়েন্স ঠিক নাই। ঠিক আছে? একবার এদিক থেকে বলতেছে, একবার ওদিক থেকে বলতেছে। তো এই কানেকশন গুলা ঠিক নাই। তো ওইগুলা যদি না থাকে তাহলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে না ওভারঅল। কারেক্ট তো ইনকারেক্ট তো বুঝতেই পারতেছেন যে হইলে এক আদারওয়াইজ জিরো, এরকম টাইপের পার্শিয়াল ক্রেডিট মানে হচ্ছে ওই যে যেখানে যেখানে আপনি যতটুকু লিখছেন ঠিক ততটুকুর জন্য নাম্বার পাবেন, বা যতটুকু বলছেন যতটুকু পারফর্ম করতেছেন অতটুকুর জন্য নাম্বার পাবেন। সেগুলো কোথায়? যেমন হচ্ছে রিপিট সেন্টেন্স, WFT, হ্যাঁ, রিপিট সেন্টেন্স, WFT, এই জিনিসগুলোতে কিন্তু আপনি ঠিক যতগুলো বলতে পারবেন ঠিক ততগুলোর জন্য আপনি স্কোরিং পাবেন, হ্যাঁ, নাম্বারটা পাবেন। এটা হচ্ছে পার্শিয়াল স্কোরিং। এমন না যে আপনি পুরোটা লিখতে পারলেন না, আপনাকে কিছুই দিল না, জিরো দিল, এরকম না। এখানে দেখেন এক্সাম্পল অফ স্কোরিং এ এখানে বলাই আছে যে যেখানে যেখানে কন্টেন্ট আছে এটা কিন্তু এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল ডিসক্রাইব ইমেজকে দিয়ে একটা এক্সাম্পল সেট করে দিছে। যেখানে যেখানে আপনার কন্টেন্ট আছে সেখানে কন্টেন্টের একটা জায়গা ফিল আপ না হয়ে, থ্রেশহোল্ড পয়েন্ট ফিল আপ না হয়ে অন্য কিছু কিন্তু স্কোরিং হবেই না। যদি সার্টেন অ্যামাউন্ট অফ কন্টেন্ট বা সার্টেন থ্রেশহোল্ড পয়েন্ট পর্যন্ত কন্টেন্ট না যায় তাহলে হচ্ছে জিরো। এবং এই সার্টেন অ্যামাউন্টটা কেমন ইয়া হবে, ডিসাইড হবে, এখানে নিচে কিন্তু আবার বলে দিছে ওই যে স্কোর গাইড, ওইখানে সুন্দরভাবে বলে দিছে যে কিভাবে কিভাবে আপনার কত পাবেন কন্টেন্ট, আপনি 6 কখন পাবেন, 5 কখন পাবেন, 4 3 2 1 বা জিরো কখন পাবেন, এই জিনিসগুলো বলে দিছে। আমি আমার লেকচারের শেষের দিকে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব যে কন্টেন্ট কিভাবে আপনি ভালো করতে পারবেন। সো কন্টেন্ট যদি ঠিক মতো থাকে তারপরেই হচ্ছে ফার্দার স্কোরিং হবে, আদারওয়াইজ নট। আর পিটি একাডেমিকের যে স্কোর ইয়েগুলা ওগুলো আগে যা ছিল তাই থাকবে, এটা কিন্তু এখন পর্যন্ত প্রস্তাবিত, এখন পর্যন্ত সব জায়গাতে কোথাওই একসেপ্টেড না, আগে যা ছিল সেভাবেই। আর ইউনিভার্সিটি গুলোতে এটা যদি আপনাকে মনে করেন বলে দিতে যে আজকে থেকে এটাই হবে, ঠিক আছে, সাপোজ এটা বলে দিতে যে হ্যাঁ আজকে থেকে আমরা এটা অ্যাপ্রুভ করলাম, এটাই হবে, এটাই মানবেন। বাট স্টিল ইউনিভার্সিটি গুলা বিভিন্ন কোর্স অনুযায়ী এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিফারেন্ট থাকবে, কখনোই সেম থাকবে না। যদি আইএলটিএস এর 6 বা 6.5 যায় দেখবেন পিটিতে একটা ডিফারেন্ট কিছু যাচ্ছে, কম বা বেশি এরকম যাচ্ছে। আচ্ছা, অটোমেটেড স্কোরিং যেহেতু সামনে আসছে এখানে একটু বলে দিই, অটোমেটেড স্কোরিং একদম কমপ্লিটলি পুরাটাই এখন পর্যন্ত অটোমেটেড স্কোরিংটা হবে, এআই স্কোর করবে। বাট এই যে বলতেছে না যে হিউম্যান স্কোর হবে, হিউম্যান স্কোর হবে, মানুষও চেক করবে, মানুষও চেক করবে, সব বলতেছে না, আসলেই হবে, হ্যাঁ। এমন 7টা আইটেম আছে যেগুলাতে হচ্ছে এআইও স্কোর করবে এবং হিউম্যানও স্কোর করবে। ঠিক আছে, একটু পরেই আছে এগুলা, আমি সিকোয়েন্সিয়ালি আস্তে আস্তে যাচ্ছি। ওকে, এখানে দেখেন এইটা আপনাদের সবচেয়ে সবচেয়ে বেশি কাজে লাগবে, যার যেভাবে দরকার সে হচ্ছে স্ক্রিনশট অথবা ছবি নিয়ে নেন। যে দেখেন স্পিকিং এ আগে কেমন হইতো আর এখন কেমন হয়, আগে কোথা থেকে কোথা থেকে স্পিকিং এ স্কোর কন্ট্রিবিউশন ছিল আর এখন কোথা থেকে হচ্ছে।
দেখেন স্পিকিং এর আইটেম কয়টা, আগে ছিল 5টা, এখন হচ্ছে 7টা, তাই না? আগে 5টা ছিল। কি কি ছিল? রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডেসক্রাইব ইমেজ, ইমেজ, রিটেল লেকচার, আর হচ্ছে ওই যে অ্যান্সার শর্ট কোশ্চেন। এই যে এই 5টা, হ্যাঁ, এই 5টা আগে ছিল, এখন হচ্ছে 2টা এক্সট্রা অ্যাড হয়েছে, 2টা এক্সট্রা অ্যাড হয়েছে, বাট আমার এখানে 6টা কেন? এখানে কিন্তু স্কোর কন্ট্রিবিউশন, যে স্পিকিং এ কোথা থেকে স্কোর কন্ট্রিবিউশন হচ্ছে, আগে হচ্ছে 5টা থেকে হতো আর এখন হচ্ছে 6টা থেকে হচ্ছে। আর একটা তাহলে কোথায় গেছে? অ্যান্সার শর্ট কোশ্চেন থেকে আগে বলা ছিল যে লিসেনিং আর স্পিকিং এ হচ্ছে স্কোর কন্ট্রিবিউট হচ্ছে, ঠিক আছে? বাট এখন অ্যান্সার শর্ট কোশ্চেন কে শুধু বলে দেওয়া হয়েছে যে অনলি লিসেনিং এ হবে, আর স্পিকিং এ হবে না। তো এটা তো আগেই তাহলে বাদ হয়ে গেল। আর যে নতুন 2টা যে আসছে সেটার মধ্যে হচ্ছে SGD, আর একটা হচ্ছে RTAS। শর্টকাটে আমরা যেরকম রিড অ্যালাউড কে RA বলতেছিলাম, রিপিট সেন্টেন্স কে RS বলতেছিলাম, ডেসক্রাইব ইমেজ কে DI, সেরকম ভাবে ওরা পিয়ারসন থেকেই বলে দিছে যে সামারাইজ গ্রুপ ডিসকাশন কে তোমরা হচ্ছে SGD বলতে পারো, আর রেসপন্ড টু সিচুয়েশন কে RTAS বলা যায়, ঠিক আছে? তো এইখান থেকে দেখেন তাহলে এখন 6টা থেকে স্কোর কন্ট্রিবিউশন আসতেছে, আর আগে হতো হচ্ছে 5টা থেকে, এখন 6টা। একটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে আর 2টা হচ্ছে নতুন অ্যাড হয়েছে। রাইটিং এ দেখেন কোথা থেকে হচ্ছে, আগে হয়তো রাইটিং এ 1 2 3 4 5 6টা থেকে, আর এখন হচ্ছে অনলি 4টা থেকে। সামারাইজ রিটেন টেক্সট থেকে হতো, এসে থেকে হতো। এই দুটা তো আপনার রাইটিং এ আগে থেকেই আছে, তাই না? আপনি তো দেখতেই পান যে এই দুটা রাইটিং এর আন্ডারেই আছে, এখনো রাইটিং এর আন্ডারে আছে। বাট সামারাইজ স্পোকেন টেক্সট হচ্ছে লিসেনিং এর আইটেম, রাইট ফ্রম ডিকটেশন লিসেনিং এর, লিসেনিং ফিল ইন দা ব্ল্যাঙ্কস থেকে হইতো। এই 3টা আগে কিন্তু আমি বারবার আমার স্টুডেন্টদেরকে বলতাম যে আপনি রাইটিং এ ঠিক যত নাম্বার পেতে চান আপনি লিসেনিং এ ঠিক সেভাবেই ফোকাস করেন, লিসেনিং এ আপনার সেই নাম্বারটাই আনতে হবে। একটু যদি যারা ভালো করে তাদের স্কোর কার্ড গুলা যদি একটু অ্যানালাইসিস করেন আপনারা দেখতে পাবেন যে দেখবেন লিসেনিং এ যা পাচ্ছে রাইটিং এ একদম কাছাকাছি পাচ্ছে, একদম কাছাকাছি, জাস্ট 1 2 নাম্বারের পার্থক্য, ঠিক আছে? 1 2টা বাদে, 1 2টা যারা ইয়ে করে ওইখানে তো ঝামেলা একটু থাকেই। ঝামেলা বলতে হচ্ছে কেউ হয়তো বা রাইটিং এ খুব ভালো, বাট সে শুনে ঠিক মতো বুঝতে পারে না, লিসেনিং এ অনেক কম পাচ্ছে, তো তার হচ্ছে অন্য জায়গা থেকে নাম্বার কন্ট্রিবিউট করতেছে, কিন্তু সেটাও কিন্তু খুব কম। So, সবচেয়ে বেশি স্কোর কন্ট্রিবিউশন আগে রাইটিং এ আসতোই হচ্ছে লিসেনিং থেকে, 46। এই যে লিসেনিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইট ফ্রম ডিকটেশন আর সামারাইজ স্পোকেন টেক্সট, এই 3টা মিলাই আসতো 46। আর রিডিং এন্ড রাইটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আসতো হচ্ছে 25। বাট এখন এখান থেকে শুধুমাত্র রাইট ফ্রম ডিকটেশনটা রয়ে গেছে, আর হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সটটা রয়ে গেছে, আর বাকি এই দুইটাই কিন্তু এখন আর নাই। এখন এখান থেকে হচ্ছে স্কোর কন্ট্রিবিউশন হচ্ছে না। তাহলে এখান থেকে 25 আর এখান থেকে অলমোস্ট 6 এর মতো, তাহলে 31 হচ্ছে 31, 31 হচ্ছে এখানে আর কন্ট্রিবিউট করতেছে না। তাহলে এই 31 মানে অন্য কোথাও থেকে আমাদের কাভার হবে, তাই না? এখন এই যে চারটা, এই চারটা হচ্ছে আমাদেরকে স্কোর কন্ট্রিবিউট করতেছে ইন রাইটিং মডিউল অনলি, ইন দ্য রাইটিং সেকশন অনলি, ঠিক আছে? সো এই রাইটিং সেকশনে মাত্র একটা থেকে না হয় কন্ট্রিবিউট করলো, আগেও তো করতো, বাট এই 31 নাম্বার কোথা থেকে আসবে? যে 31 নাম্বার বাদ দিয়ে দিল, ওটা কোথা থেকে ফিল আপ হবে? এই যে এসে আছে না, এসেতে আগে ওদের যে ওয়েটেজ, হ্যাঁ, ওরা যে বলে দেয় যে কন্টেন্টে এত, ডেভেলপমেন্ট স্ট্রাকচার এন্ড কোহেরেন্সে এত, জেনারেল লিঙ্গুইস্টিক রেঞ্জে এত, ওইটা যোগ করে আগে ছিল হচ্ছে এসে 15, এখন হয়ে গেছে হচ্ছে 26, ঠিক আছে? দেখেন অলমোস্ট ডাবল না, অলমোস্ট ডাবল, তাই না? তো অলমোস্ট ডাবল, এইটা কিন্তু এখন তাহলে কত হইতে পারে? অলমোস্ট হচ্ছে 27 থেকে 30 মতন হবে, বুঝতে পারছেন? এস এর ইয়েটা কিন্তু একদম দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। সামারাইজ স্পোকেন টেক্সট আগে ছিল হচ্ছে 7, এখন হচ্ছে 9। এটা কিন্তু স্কোর না, এটা কিন্তু স্কোর বলতেছি না, আমি ওয়েটেজ বলতেছি। ওই যে আপনার কন্টেন্টে এত, তারপর হচ্ছে স্পেলিং এ এত, গ্রামারে এত, এইগুলা যে ওরা দিয়ে দিছে যে এতর মধ্যে স্কোরিং হবে, ওই জিনিসগুলা যোগ করে যেটা হয়, আগে হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সটে ছিল 7, এখন 9, তার মানে এখানেও বাড়ছে। তার মানে এটা যদি আগে 15 কন্ট্রিবিউট করতো, এখন 20+ কন্ট্রিবিউট করবে, অলমোস্ট 25 23 এরকম। সামারাইজ রিটেন টেক্সটেও সেম, আগে ছিল 10, এখন হয়ে গেছে কত, 12। তার মানে এখানেও কিন্তু আগে থেকে বেড়ে গেছে। এটা যদি আগে টোটাল 25 করতো, লিসেনিং আর রাইটিং মিলায়ে যদি টোটাল 25 করতো, তাহলে এখন কত করবে? এখন অলমোস্ট হচ্ছে 33 বা 35 এরকম। তাহলে আপনি এগুলো যদি একটু কাউন্ট করেন দেখতে পাবেন যে এটা কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে। রাইটিং এ অনলি এই চারটাই আপনাকে এখন স্কোর কন্ট্রিবিউট করবে। রিডিং
রিডিং এর আগে হচ্ছে এইগুলা স্কোর কন্ট্রিবিউট করতো, এখন হচ্ছে এটা। এই যে এখানে আমি একদম সুন্দরভাবে গুছাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই জিনিসগুলা ছবি তুলে নিয়ে যেতে পারেন। তো এখানে দেখেন আগে কোথা থেকে আসতো, রিডিং এর যতগুলো আইটেম আছে, যেমন রিডিং এন্ড রাইট, এমসিকিউ, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে মাস্টার অ্যান্সার, আর একটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার। এটি মাল্টিপল অ্যান্সারটাকে এম লিখে আনছি, আর হচ্ছে সিঙ্গেল অ্যান্সারটাকে এস। তাহলে এমসিকিউ এম আর এমসিকিউ এস। তারপর হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ, এই চারটা। তারপর হচ্ছে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে এই পাঁচটা তো আপনার রিডিং এরই আছে, ঠিক না? আর এই যে এগুলা, এগুলা হচ্ছে এক্সট্রা বাইরে থেকে আসতো। সামারাইজ, রিটেন টেক্সট, হাইলাইট কারেক্ট সামারি, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, আর হচ্ছে রিড অ্যালাউড। শুধু রিড অ্যালাউডটা বাদ হয়ে গেছে, রিড অ্যালাউড থেকে আর কোনো কন্ট্রিবিউশন নাই। তো এখানে যে 21 মতন, অ্যারাউন্ড 20 থেকে 21 যে কন্ট্রিবিউশন ছিল, সেটা কোথা থেকে এখন অ্যাড হবে? এখানে নতুন কিছু অ্যাড হয়েছে যেটা হচ্ছে, আর মানে এখানেও কন্ট্রিবিউট করবে এমন কিছুই কিন্তু হয় নাই। তার মানে এই যে এখানে একটা বাদ হয়ে গেছে, বাকি আগে যেগুলো ছিল সেগুলো থেকে স্কোর কন্ট্রিবিউশন করতেছে। তার মানে এই যে ফিলিং দা ব্ল্যাঙ্কস গুলো আছে না, এগুলার হচ্ছে গুলা বেড়ে যাবে, এগুলোর স্কোর গুলা বেড়ে যাবে। ইভেন এমসিকিউ গুলাও কিছুটা কিছুটা বাড়তে পারে, কিন্তু তবুও আমি বলবো যে এমসিকিউ যদি এখন আগে যেমন ছিল 0.5, 1, 1.5, হ্যাঁ, ওইগুলা থেকে যদি এখন 5ও হয়, তবুও এটা বাদ দেওয়া উচিত। কারণ আপনি টাইমটা এত বেশি ক্রুশাল, এখানে টাইম এত কম থাকে যে আপনি এখানে এগুলো অ্যান্সার করতে গেলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সারই করতে পারবেন না। সবার কথা বলতেছি না, যেমন আমি যদি অ্যান্সার করতে চাই আমি সবগুলো কারেক্টলি অ্যান্সার করতে পারবো, আলহামদুলিল্লাহ। ইভেন হাইলাইট কারেক্ট সামারি, এই যে এত বড় বড় চারটা সামারি দেওয়া থাকে, একটা বিশাল বড় একটা কাহিনী শোনায়, হ্যাঁ। তো এইটার টিপসটা হচ্ছে কি, আপনি একই সাথে অ্যাট এ টাইম আপনার কানের যে কাহিনীটা শুনতেছেন সেটার মিনিংটাও বুঝতে হবে, এবং চারোটা সামারি আপনাকে সাইমালটেনিয়াসলি পড়তে হবে, চারোটা সামারি একসাথে পড়তে হবে, একসাথে। তো আপনি বলতে পারেন, আরে কি আজব কথা, একসাথে আবার চারটা কেমনে রিডিং পড়ে? অ্যাকচুয়ালি পড়া যায়। তো এই যে পড়া যায়, এই সিস্টেমটাকে কেউ কাউকে শিখাইতে পারবে? আমি কি আপনাকে ধরে ধরে শিখাইতে পারবো যে এখানে চারোটা পড়েন, আপনি এখানে এক লাইন পড়েন, এখান থেকে এক লাইন পড়েন, দুইটা মিলানোর চেষ্টা করেন, কিওয়ার্ড গুলো বোঝার চেষ্টা করেন? এটা কেউ কাউকে শিখাইতে পারবে? অসম্ভব। এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে এবং তার ইংরেজি ভাষার উপর, দক্ষতার উপর মানে ডিপেন্ড করে যে সে এটা কিভাবে চারটা একসাথে পড়বে। সো এই জিনিসগুলা যারা ইংরেজির বেসিক ভালো এবং যাদের বই পড়ে অভ্যস্ত, ইংরেজি বই পড়ে বা গল্পের বই পড়ে সে হচ্ছে মজা পায়। আপনাকে আমি একটা গল্পের বই পড়তে দিলাম, ছোট বাচ্চাদের গল্পের বই, আপনার জন্য সেটা হচ্ছে সাজা হয়ে গেছে, আপনি খুব বিরক্ত হচ্ছেন, আপনি পড়তেই পারতেছেন না। 10টা সেন্টেন্স পড়লে 10টার মধ্যে আপনার 100টা ওয়ার্ডের মিনিংই আপনি বুঝেন না। সো এটা কি, এটা আপনার জন্য এক ধরনের পানিশমেন্ট না? ওটা কিন্তু আপনি পড়ে তো অর্থ তো বুঝতেছেন না, আর মজা তো পাচ্ছেনই না। সো এটা আপনি কিভাবে কি করবেন? আগে আপনাকে বুঝতে হবে যে আমি ইংরেজিতে কমফোর্টেবল কিনা। আমাকে একটা যদি গল্প পড়তে দেয়, সেটা আমি কমফোর্টেবলি পড়তে পারতেছি কিনা, আমি সেই গল্পের সাথে আমাকে রিলেট করতে পারতেছি কিনা। একটা বাংলা গল্প যদি আমি দেই, সেক্ষেত্রে কিন্তু আপনি একদম কমপ্লিটলি আপনার নিজেকে সেখানে ইমাজিনও করে ফেলবেন। বিশেষ করে যারা গল্প বই পড়ে অভ্যস্ত, আমি জানি এবং আমি নিজেও পড়ি, জন্য বলতেছি, রিলেট করতেছি। যে অলওয়েজ গল্পের যে মেইন ক্যারেক্টার, সেই জায়গাতে আমরা নিজেদেরকে রাখতে খুব পছন্দ করি, আমরা সেটা নিজেকে সেইভাবে ভেবে ওইভাবে হচ্ছে আমাদের গল্পের বইটা পড়ি, এবং সেভাবে নিজেকে রিলেট করি। হয়তোবা কোথাও দুঃখের কথা থাকলে কাঁদি, কোথাও অনেক ভালো কথা থাকলে সেখানে হাসি। গল্পের নায়ক নায়িকা যদি কিছু অ্যাচিভ করে, সেক্ষেত্রে আমার নিজেরই প্রাউড ফিল হয়। তার মানে কি, আমি আমার নিজেকে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলছি, আমি আমাকে রিলেট করতে পারতেছি, আমি একদম কমফোর্টেবলি পড়তেছি, আমি এক্সপ্রেশন গুলা বুঝতেছি, আমি নিজে এক্সপেরিয়েন্স করতেছি, তাই না? সো ইংলিশটাও তো এরকমই, আপনাকে একটা আর্টিকেল পড়তে দিছে, সেই আর্টিকেলটা আপনি 5টা লাইন পড়ে 50টা মানে ওয়ার্ডই আপনি বুঝতেছেন না, তাহলে আপনি এটা কিভাবে পারফর্ম করবেন? 2 মিনিটের মধ্যে তো অসম্ভব, কনটেক্সট বুঝতেছেন না, ভোকাবুলারি বুঝতেছেন না। সো এই জিনিসগুলা, এই জন্যই বললাম যে এমসিকিউ গুলা আপনারা এখনো যদি বাদ দেন সেক্ষেত্রে ভালো হবে, কারণ যে টাইমটা আপনি এখানে ইনভেস্ট করবেন সেটা এখানে না করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলাতে ইনভেস্ট করেন, বেটার। তো যেটা বললাম যে আগে কিন্তু এখান থেকে কন্ট্রিবিউশন ছিল, এখন শুধুমাত্র রিড অ্যালাউডটা বাদ চলে যাবে, আর বাকি সবগুলো আগের মতোই থাকবে। লিসেনিং দেখেন, এইখানে হচ্ছে একটু সবচেয়ে মজার জিনিস যে এইখানে অ্যাড হয়ে গেছে, কারণ ওই যে স্পিকিং এ যে 2টা আইটেম অ্যাড হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এখানেও একটা বেড়ে গেছে। কিভাবে? আগে হচ্ছে যে এই জিনিসগুলো ছিল, সামারাইজ, স্পোকেন টেক্সট, এমসিকিউ এম, এমসিকিউ এস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, হাইলাইট কারেক্ট সামারি, সিলেক্ট মিসিং ওয়ার্ড, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, এটা ছবি তুলে নেন, রাইট ফ্রম ডিকটেশন, এরকম। এখনো কিন্তু রাইট ফ্রম ডিকটেশন থেকে ইয়েতে আপনার রাইটিং এ অনেক স্কোর কন্ট্রিবিউশন, সো ওইটা নিয়ে ডাউটের কিচ্ছু নাই।
ওকে, লিসেনিং এ হচ্ছে, লিসেনিং এ তো আছেই, এখন কিন্তু লিসেনিং এর আইটেম, সাথে কিন্তু রাইটিং এও কন্ট্রিবিউশন আছে, কন্ট্রিবিউট করতেছে। আর লিসেনিং এ হচ্ছে এইগুলা থেকে ছিল, এখনো এগুলাই আছে, শুধুমাত্র এড হয়ে যাবে সামারাইজ গ্রুপ ডিসকাশন। নতুন যে আইটেম দুইটা অ্যাড হয়েছে তার মধ্যে একটা। তো স্কিল কন্ট্রিবিউশন দেখেন যে আগে কেমন ছিল আর এখন কেমন। আগে এটা এটা একটু খেয়াল করেন ভালো করে, আমার ভিডিওতেও আমি বলছি, আমি জানি না আপনারা সবাই ঠিক মতো বুঝতে পারছেন কিনা। আগে কিন্তু সিঙ্গেল স্কিল কন্ট্রিবিউশন ছিল হচ্ছে এই কয়টা, আর ডাবল স্কিল ছিল হচ্ছে এইগুলা। ঠিক আছে, তার মানে কি ডাবল স্কিলটা বেশি, আর এখন দেখেন সিঙ্গেল স্কিলটা অনেক বেশি, আর এটা ডাবল স্কিলটা কম, অনেক কম। তাইলে এখানে কি বুঝতে পারলেন, আগে যখন ডাবল স্কিল কন্ট্রিবিউশনটা বেশি ছিল, তার মানে আমরা একটা থেকে ভালো করলে আরেকটাতে কিন্তু বেশি নাম্বার পেতাম। মানে একটা আইটেমে যদি আমি ভালো করতে পারতাম, তাহলে একটা মডিউলের সাথে আরেকটা মডিউলেও আমার অটোমেটিক স্কোরটা বেশি বেড়ে যাচ্ছিল। আবার এটার কিন্তু একটা ড্রব্যাকও আছে, সেটা হচ্ছে কি, আপনি যখন ওই আইটেমটাতে খারাপ করতেছিলেন, আপনার কিন্তু অটোমেটিক্যালি আরেকটা মডিউলও খারাপ হয়ে যাচ্ছিল। যেমন রিড অ্যালাউডের যদি আমি বলি, যে এখানে কিন্তু আমি এই কথার মাধ্যমে এটাও বুঝাবো যে নতুন যে চেঞ্জেসটা আসছে সেটা কিন্তু সবার জন্য মানে সমস্যা হবে তা না। ওকে, রিড অ্যালাউড যেটা ছিল, আগে আমি অ্যাডমিশনের সময় অলওয়েজ আমাদের টিমকে বলে দিতাম যে প্লিজ যখন দেখবেন স্পিকিং এর সমস্যা আছে, তাকে বারবার ওয়ার্ন করবেন যে আপনার কিন্তু ভাই স্পিকিং এর সমস্যা আছে, একটু ডিফিকাল্ট হবে, কারণ রিড অ্যালাউড এর একটা হিউজ নাম্বার কন্ট্রিবিউশন আছে। সো যাদের প্রনাউন্সিয়েশনাল প্রবলেম, আর্টিকুলেশনের প্রবলেম, একটা সেন্টেন্স ঠিকভাবে পড়তে পারতেছে না, হ্যাঁ অনেকবার ধাক্কা খাচ্ছে, তো তাদের কিন্তু বারবার সচেতন করা উচিত, তারা যেন জেনে বুঝে তার অ্যাডমিশন নেয়, শুধু শুধু যেন টাকা নষ্ট না করে। যতটুকু পারবে সে তার মতো চেষ্টা করবে, আমরা আমাদের মতো চেষ্টা করব, বাট কতটুকু হবে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, তো এই কারণে ওখানে স্পিকিং এ যদি কারো হইতো, তাহলে আমরা কিন্তু বলতাম যে মানে পিটিইতে অ্যাকচুয়ালি ওভারঅল একটা ভালো করার সম্ভাবনা কম থাকে। বাট এখন কিন্তু আর সেটা না, যারা নিয়ে দূর তারাও কিন্তু এখন চাইলে এখানে ভালো করতে পারে। বুঝতে পারছেন? তো এটাই বুঝাইলাম যে সবার জন্য সবকিছু কঠিন বা সহজ হয় না। সহজ নাকি কঠিন এই জিনিসটা কিন্তু রিলেটিভ, তাই না? পৃথিবীতে কিছুই অ্যাবসলিউট না। আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি 100% সঠিক এবং অন্য কেউ 100% ভুল, এরকম কখনোই হয় না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে, তাই না? তো এই যে সহজ বা কঠিন, 7 তারিখের পরে কি এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে? সেটার উত্তরটা কিন্তু ডিফারেন্ট, ম্যান টু ম্যান ভ্যারি করবে 100%। যেটা আমার জন্য কঠিন সেটা আপনার জন্য সহজ হতে পারে, যেটা আমার জন্য সহজ সেটা আপনার জন্য কঠিনও হতে পারে। আর জানিসের বেসিক ভালো যে কোনো ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, তো এটা তাই না, এটা তো মুখস্থ কোনো কিছু না। একটা ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় আপনার ওই ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা যতটুকু, আপনি ঠিক ততটুকুই পাবেন, এবং টিপস এন্ড ট্রিক্স এর কারণে আপনি একটুখানি বেশি পাবেন। কিন্তু তাই বলে 50, যে যার হচ্ছে 50 পাওয়ার মতন ক্যাপাবিলিটিস, সে কিন্তু চাইলে 90 পাবে না বা 80 পাবে না, তাই না? তো এই জিনিসগুলা শুনতে হয়তো বা তিক্ত লাগতেছে, আমি জানি না আপনারা মানে কে কিরকম মনে করতেছেন, বাট আমি চাচ্ছি যেন আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পান, শুধু শুধু কোনো ধরনের ভুল তথ্য যেন না পান। আর আমি অনেক অনেক অনেকবার রিপিট করি যে প্লিজ আগে নিজেকে বোঝার চেষ্টা করেন, নিজেকে জানার চেষ্টা করেন। আমরা প্রতিদিনই এমন অনেক দেখি যে ভাবতেছে যে আমি টাকা দিয়ে কোচিং করব, আমি কেন কম বলবো। যদি তাকে জিজ্ঞেস করা হয় স্কোর রিকোয়ারমেন্ট কত, বলবে যে আমি অসুবিধা নাই 80 বা 85, মানে না বুঝেই বলে 80 বা 85 এরকম। অথচ মানে কোচিং বানান COACHING না লিখে লিখছে COSING, কোচিং। হ্যাঁ আমি কোচিং করতে চাই। বা এরকম বিভিন্ন কিছু, আরো অনেক কিছু আছে, অনেক কিছু দেখলেই আপনি যে আপনার সাথে যে চ্যাট করতেছে, যারা আপনাকে এখানে হেল্প করতেছে, যে আপনি কিভাবে অ্যাডমিশন নেবেন, কোন ব্যাচে অ্যাডমিশন নেবেন, তারাও কিন্তু এখানে পিটি দেওয়া। ইভেন এই কারণে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এটা কেন অ্যালাউ করিনি, আপনাদের জন্য করি নাই, আমার জন্য কিন্তু এটা অনেক ইজি হইতো যে আমি পিটি দেওয়া ছাড়া কাউকে নিয়ে আসতাম, সে তার মতো শুধু, তার কাজ তো শুধুমাত্র অ্যাডমিশন নেওয়া, যে অ্যাডমিশন নিতে আসবে সে এখানে তার মতো সে জেনে আসবে। বাট আমি চাইছি যেন আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পান, আপনারা যেন কোনো ভর্তি ছাড়াও যেন অন্য ইয়েগুলা পান, ইনফরমেশন গুলা, যাতে কখনো কোনো কিছু ভুল না জানেন। তো এই কারণে একটু বোঝার চেষ্টা করেন যে ওরা যখন অ্যাডমিশন নেয় ওরা কিন্তু বুঝতে পারে যে কে কতটুকু পাওয়ার মতো এবং কার কতটুকু ইয়ে আছে। এই জন্য মানে যখন আপনারা কোনো প্রবলেমে পড়বেন, প্রবলেমের সলিউশন চাওয়ার জন্য ইয়ে করেন, বাট এই ধরনের কথা বললেন না যে আপনি একটা কোচিং এ ভর্তি হচ্ছেন, এখানে হইলেই হয়তো বা 85 বা 90 পাওয়া যায়। ইভেন আমাদের যে স্কোর কার্ড গুলো আমরা পাবলিশ করি, সেখানেও যদি একটু ক্যাপশনটা পড়েন অথবা নিচে কমেন্ট গুলা পড়েন, সেখান থেকেও আপনারা বুঝতে পারবেন যে যারা 90 পাচ্ছে, 85 এর উপরে পাচ্ছে, ওরা আসলে কিভাবে পাইছে বা ওদের মাইন্ড সেটআপটা কেমন ছিল।
ইন্টারভিউ গুলোও তো আমি নেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য, যেন আপনারা বুঝতে পারেন। এবং ইন্টারভিউতে আমি এত বেশি খোলাসা করে ইচ্ছা করে প্রশ্ন করি, ইচ্ছা করে বারবার বলি যে কোথায় ফোকাস করতে হবে, কোথায় ফোকাস করতে হবে। বাট আপনারা হয়তো বা সেগুলো কানেক্ট করতে পারেন না। ওকে, আমি সামনের দিকে যাই। দেখেন ডাবল স্কোরিং, হ্যাঁ, যে এআই কোনগুলাকে স্কোর করবে আর হিউম্যান কোনগুলাকে স্কোর করবে। গত 8 মাস ধরে ডেসক্রাইব ইমেজ আর রিটেল লেকচার, এই দুইটা কিন্তু ডাবল হচ্ছিল, ঠিক আছে। কিন্তু এখন এই দুইটার সাথে আরো 5টা যোগ হয়েছে, এখন টোটাল 7টা আইটেম হচ্ছে ডাবল স্কোরিং হবে। এআইও স্কোর করবে, হিউম্যানও স্কোর করবে। কিন্তু পিয়ারসন থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে দেখেন এইখানে এই আইটেম গুলা হচ্ছে স্পিকিং এর, তাই না? এই 4টা আইটেম হচ্ছে স্পিকিং এর, এই 3টা আইটেম হচ্ছে রাইটিং এন্ড লিসেনিং এর, ঠিক আছে। তো এইখানে আপনার কন্টেন্টের সাথে যেগুলো স্পিকিং এর, সেখানে কন্টেন্টের সাথে আছে হচ্ছে এই যে কন্টেন্ট প্লাস ওরাল ফ্লুয়েন্সি আর হচ্ছে প্রোনাউন্সিয়েশন, এইটা। আর এখানে আছে হচ্ছে কন্টেন্ট, তারপর গ্রামার, স্পেলিং, তারপর যে এসেতে আছে হচ্ছে ওই যে ডেভেলপমেন্ট এন্ড কোহেরেন্স, তারপর স্ট্রাকচার, আরো কি কি সব জেনারেল লিঙ্গুইস্টিক, এসব অনেক কিছু আছে। একটা জিনিস দেখছেন, একটা জিনিস এখানে কিন্তু দুইটার মধ্যেই কমন, কন্টেন্ট, ঠিক আছে। একমাত্র হিউম্যান স্কোরিং হচ্ছে কন্টেন্টে, আর কোথাও হবে না। একমাত্র হিউম্যান স্কোরিং হবে কন্টেন্টে, না ওরাল ফ্লুয়েন্সি, না প্রোনাউন্সিয়েশন, না স্পেলিং, না গ্রামার, কিচ্ছু না। অন্য কোথাও হিউম্যান স্কোরিং হবে না, শুধুমাত্র কন্টেন্টে হিউম্যান স্কোরিং হবে, শুধুমাত্র কন্টেন্টে। বাকিগুলো সব এআই চেক করবে, হ্যাঁ। আর কন্টেন্ট জিনিসটা হচ্ছে হিউম্যানও চেক করবে, আবার হচ্ছে এআইও চেক করবে, দুইজনেই চেক করবে। তো এইখানে যখন দুইজনের আকাশ পাতাল তফাৎ থাকবে, এআই হয়তো বা আপনাকে অনেক কম দিছে বা অনেক বেশি দিছে, আর হিউম্যান আপনাকে আবার উল্টাটা দিছে, ঠিক আছে। তো তখন কি হবে, আর একজন থার্ড এক্সামাইনার আসবে, সে চেক করে এটাকে হচ্ছে একটা ব্যবস্থা করার চেষ্টা করবে, এবং সেইভাবে এআই কে ট্রেন করবে যে হ্যাঁ বাবা তুমি ভুল করছো, এইটা তুমি এখন থেকে এইভাবে ভাবে করবা, এই অ্যানোমালি দেখলে তুমি এইভাবে স্কোরটা কমাই দিবা, বা এইভাবে এই জিনিসগুলো দেখলে এইভাবে তুমি বাড়াই দিবা, ঠিক আছে। এআই যে জিনিসটা, সেটা কিন্তু মানুষই বানাইছে, এবং মানুষ তাকে ট্রেন করতেছে। পিয়ারসনের যে সফটওয়্যারটা, সেগুলো কিন্তু আমরা যে নর্মালি পিডার্স পিটি, আলফা, অ্যাপিউনি, এইগুলা যে দেখি, এইগুলার মতো না, ওইটা ডিফারেন্ট। আর এইগুলা ডিফারেন্ট। এখন আপনি হয়তো বলতে পারেন তাহলে আমরা এগুলা কেন কিনি। আপনি আপনার জন্য কিনেন, আপনি ওদের জন্য কিনেন না তো, ওদেরকে বিজনেস দেওয়ার জন্য আপনি কিনতেছেন না, আপনি কিনতেছেন আপনার জন্য। ওরা বরঞ্চ আপনাকে হেল্পই করতেছে, ঠিক আছে। ওরা বিজনেস করতেছে, পৃথিবীতে এমন কিছু আছে যে আপনাকে কেউ ফ্রিতে, কোনো কিছুই নাই। ইভেন আপনার নিজের ঘরেও কেউ আপনাকে কিছু ফ্রিতে দিবে না, ঠিক আছে। ওরা বিজনেস করতেছে, কিন্তু ওরা আপনাকে হেল্প করতেছে। যদি এই পোর্টাল গুলা না থাকতো, আপনি কিন্তু অন্ধের মতো প্র্যাকটিস করতেন, এবং যারা মানে সত্যিকার ইংরেজিতে ভালো, শুধুমাত্র তারাই যেতে পারতো, একটা অ্যাবসলিউট প্রিপারেশন হইতো, অ্যাবসলিউট একটা স্কোর পাইতো। তখন কিন্তু পিয়ারসন কে এত চিন্তা করতে হইতো না যে এত টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিয়ে চলে যেতেছে, এত ভালো ভালো স্কোর পেয়ে যাচ্ছে। আমি নিজে দেখছি যে স্কোর গেইনে গত 3.5 বছর ধরে এমন এমন স্কোর কার্ড আসছে, বিশ্বাস করেন আমি নিজে কখনো এটা এক্সপেক্ট করিনি। এমনও আছে যে যে হয়তো বা আমি অনেক চেষ্টা করলে 55 থেকে 60 পাইতো, সে কিন্তু 70+ পাইছে। তো এই জিনিসগুলা কিন্তু অবশ্যই চেঞ্জ হওয়ারই ছিল, কারণ পিয়ারসন তো আর এত বোকা না, বা তারা তো টিম তো এত বোকা না যে তারা যে কিচ্ছু বুঝতেছে না যে ডাব্লিউএফডি তে এক্সট্রা ওয়ার্ড লিখেই আপনি নাম্বার পেয়ে যাচ্ছেন, আপনি এখানে বিভিন্ন ধরনের গুজামিল দিয়ে আপনি নাম্বার পেয়ে যাচ্ছেন, কারণ আপনি স্কোরিং বুঝেন। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু এটা চেঞ্জ হওয়ারই ছিল, কারণ এত পরিমাণে আহ হাবিজাবি মানুষজন যাচ্ছে, বা এখানে মানুষজন এত কিছু করতেছে বলার বাইরে। আপনারা জানেন কিনা আমি জানি না, যে ইন্ডিয়াতে কিন্তু কিছু কিছু প্রদেশ আছে যাদেরকে ওরা ব্যান করে রাখছে, অস্ট্রেলিয়াতে ব্যান, ওদের কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ওরা নিবেই না। প্রসেসিং তো দূরের কথা, হ্যাঁ, কারণ হচ্ছে এত পরিমাণে চালাকি, এত পরিমাণে স্ক্যাম আর ফ্রড, যে এটা ওরা আর দেখবেই না ওখান থেকে। আপনি কি মনে করেন ওসব প্রদেশে ভালো লোকজন নাই? অবশ্যই আছে, ভালো খারাপ মিলেই তো একটা জায়গা। কিন্তু এত পরিমাণে স্ক্যাম আর এত পরিমাণে ফ্রড হয়েছে যে ওইখানে যে ভালো লোকগুলা, তারা কিন্তু ওইখানে এবার হচ্ছে মানে সেটার প্রবলেমের মধ্যে পড়ে গেছে, তাদের কপালটা পুড়ছে, তাই না? তো এই জিনিসটা হওয়ারই ছিল। পিয়ারসন তো দেখতেছে যে এইগুলো এগুলো করে করে মানে সহজেই নাম্বারটা পেয়ে যাচ্ছে, তো এত সহজে আপনি তো আর ওয়ার্ল্ডে কম্পিট করতে পারবে না।
এখন তাহলে কি বললাম যে এই যে ডাবল স্কোরিং, এখানে শুধুমাত্র কন্টেন্টকে হিউম্যান আর এআই দুইজনেই স্কোর করবে। বাকি অন্য কিছুতে কিন্তু হিউম্যান হাতই দিবে না, ওইগুলাতে এআই এর কোনো সমস্যা নাই। শুধুমাত্র কন্টেন্ট বুঝতে হয়তো বা এআই এর এখনো কিছুটা সমস্যা হয় এবং তার কিছুটা ট্রেনিং দরকার আছে। দ্যাটস ওয়াই হিউম্যান এখানে বসে বসে ওকে ট্রেন করার জন্য এখানে কন্টেন্টটাকে চেক করবে। আর গ্রামার বা স্পেলিং এগুলো তো চেক করার কিছু নাই। ওকে বিশাল বড় বড় ডেটাবেস দিয়ে দিছে যে স্পেলিং হচ্ছে এই এই এই, তুমি যদি এরকম এরকম থাকে তাহলে কাটা দিবা, এরকম এরকম থাকলে হচ্ছে ভালো, ঠিক আছে, কোনো কিছু করার দরকার নেই, পারছে। গ্রামার হচ্ছে এই এই ভুল থাকলে তুমি কাটা দিয়ে দিবা। তো এইগুলো তো বিশাল বিশাল ডাটাবেস ও নিজেই প্রসেস করতে পারে। বাট কন্টেন্টে হচ্ছে থিঙ্কিং প্রসেস। আপনাকে যেই জিনিসটা লিখতে দিছে সেটার মধ্যেই আছে কিনা বা ওইটার মতো আছে কিনা, ওইটার আশেপাশে আপনি আরো কি কি লিখছেন, সেই জিনিসগুলো আপনার যে প্রসেসটা সেটা ঠিক বোঝার জন্য ওকে ট্রেন করা হচ্ছে। আপডেট স্কোরিং প্রসেসে এটি দেখানো হয়েছে যে এখন অল 22 কোয়েশ্চেন টাইপস, তার মধ্যে 15 কোয়েশ্চেন টাইপের অনলি মেশিন কোড, আর বাকি যে 7 সেটা হচ্ছে হিউম্যান অ্যান্ড এআই, তাও অনলি কন্টেন্ট। এইটা কিন্তু আমাদের বানানো না, এটা হচ্ছে পিয়ারসনের। হ্যাঁ, এই যে দেখেন কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, কিভাবে প্রিপারেশন নিবেন? হ্যাঁ, আপনি যেখানেই পড়েন, আপনি নিজে নিজে পড়েন, যা ইচ্ছা করেন। আমার ভিডিওতেও আমি বলছি যে এখনো কিন্তু আগের মতোই আপনি 7-10 দিন বা 4-5 দিনও প্রিপারেশন নিতে পারেন যদি আপনার ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা সেরকম থাকে, ঠিক আছে। আর যদি আপনি মিড রেঞ্জের হন, অনেকেই অনেক কোশ্চেন করে যে আমার আইএলটিএস দেওয়া আছে 5.5 পাইছি, মানে 6 পাইছি, আমি এখন পিটি দিলে কত পাবো? এটা বলা কিন্তু খুবই ডিফিকাল্ট। যদি আপনার কম্পিউটার নলেজ, আইকিউ, এই জিনিসগুলা খুবই উইক থাকে, আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেকেই আছে যাদের হচ্ছে প্রসেসিং টাইম একটু বেশি লাগে। যেমন আমি আপনাকে একটা কথা বললাম, আপনার সেটাকে বুঝতে অনেক সময় লাগতেছে। আপনি খেয়াল করবেন যে আশেপাশের মানুষজনের সাথে আপনার নিজেকে অলওয়েজ হচ্ছে কম্পেয়ার করার চেষ্টা করবেন যে আরো যারা আছে তারা কতটা ফাস্ট বুঝতেছে বা আমি কতটা ফাস্ট বুঝতেছি। আপনি যদি অনেক বুঝার মতো হন তাহলে আপনার কিন্তু বেশি সময় লাগবে না এবং আপনি অবশ্যই আয়ত্ত থেকে ভালো করবেন। যদি আপনি 5.5 পান, আপনি 6, 6.5 ইজিলি পাবেন। যদি আপনি 6, 6.5 পান, 7, 7.5 ইজিলি তুলতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনি ফাস্ট লার্নার হন, অনেক দ্রুত বুঝতে পারেন, সহজেই আপনি বুঝতে পারেন তাহলে। আর যদি আপনার হচ্ছে বুঝতে একটু কষ্ট হয়, একটু সময় লাগে, বারবার বুঝতে হয়, তাহলে অবশ্যই একটু সময় বেশি লাগবে। আর যদি আপনি এখন আরো বেশি দুর্বল ইংরেজিতে, তাহলে তো আরো সময় কম, মানে বেশি লাগার কথা। এই জিনিসগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই বুঝতে হবে। তো এখন এখানে পিটির জন্য একটা কারিকুলাম কিন্তু আমরা অলরেডি রেডি করে দিছি। হ্যাঁ, আপনি এখানে পড়েন আর যেখানেই পড়েন বা আপনি নিজে পড়েন, আপনি এই কারিকুলামে পড়েন। একটু কষ্ট করে যদি আপনাদের উপকার হয়, প্লিজ প্লিজ একটু আমাদেরকে জানাবেন এবং এটা বিভিন্ন জায়গায় একটু লেখার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি এটা কাজ করে। এটা যদি কাজ না করে তাহলে আমাকে বইলেন। হ্যাঁ, এটা আমি নিজে বসে বানাইছি। দেখেন কিভাবে আছে যে এভরিথিং অ্যাবাউট পিটি আগে একটু বুঝেন যে পিটি এটা কি। হ্যাঁ, এই যে যেমন আমি তো একটু আগে বুঝাই দিলাম আপনাদেরকে, একদম সব স্টেপ বাই স্টেপ বুঝাই দিছি। একটু পরে কিন্তু আমি এই যে নতুন যে 2টা আইটেম আছে সেগুলো নিয়েও আমি অনেক কথা বলবো। সো এখানে আপনি এভরিথিং অ্যাবাউট পিটি একটু নোট করেন যে হ্যাঁ, পিটি হচ্ছে এই, পিটি তে এতগুলো আইটেম আছে। ওকে, এখানে স্পিকিং এ এতগুলো দেখলাম, এতগুলো, আর্টসিং এ এতগুলো, রাইটিং এ এতগুলো, টোটাল আমার আইটেম হচ্ছে 22টা। 22টা আইটেমের মধ্যে আমার এতগুলো হচ্ছে ডাবল ডাবল স্কোর হচ্ছে, আর একটা হচ্ছে সিঙ্গেল, এতগুলো হচ্ছে সিঙ্গেল স্কোর হচ্ছে। তার মানে আমার ফোকাস কোথায় কোথায় করতে হবে, কোনগুলোর ওয়েটেজ বেশি, কোনগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি, সেই জিনিসগুলো আপনি নোট করে ফেলতেন। তারপরে এই যে স্কোরিং ফরম্যাট, এই জিনিসগুলো আপনার হয়ে গেছে। এবার আসি যে কমন মিথ, এগুলো হচ্ছে আপনার ক্লাসের মধ্যে ইয়ে করা থাকবে, আমি তো এখানেই বলতেছি। এগুলো আপনার এত মাথা ব্যথার দরকার নাই। ওই দিন একদিন আপনি রিড অ্যালাউড করেন, তারপরের দিন আপনি রিড অ্যালাউড, টেস্ট আর হচ্ছে এগুলো সবকিছু মিলাই নিজেকে যাচাই করেন, ভিডিও দেখেন, অনেক কিছু করেন, সমস্যা নাই। ডাব্লিউএফডি প্র্যাকটিস করেন, ঠিক আছে। তারপর ডাব্লিউএফডি এই যে শুরু করলেন না 3 নাম্বার, এখান থেকে আপনি আপনি নিজে পড়তেছেন, আমি আপনাকে আপনার নিজের রুটিন বলতেছি। 3 নাম্বার ক্লাসে যে আপনি ডাব্লিউএফডি শুরু করছেন, এটা আর কখনো থামাবেন না। 4 নাম্বার ক্লাসে আপনি রিপিট সেন্টেন্স শুরু করছেন, এটা আর কখনো থামাবেন না। আপনি হচ্ছে এটা কন্টিনিউয়াসলি প্রতিদিন প্র্যাকটিস করবেন আপনার এক্সামের ডে পর্যন্ত। আর এখানে গ্রামার দেওয়া আছে, এই যে দেখেন, আহ 9 নাম্বার ক্লাস থেকে হচ্ছে গ্রামার, এই যে গ্রামার, বেসিক গ্রামার, কি কি গ্রামার পড়তে হবে, কনজাংশন, প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, তারপর হচ্ছে এই যে এসভিও, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স স্ট্রাকচার, কোলোকেশনস, নাউন ফ্রেজ, ফ্রেজাল ভার্বস, ইনফিনিটিভ, তারপর হচ্ছে পার্টিসিপল, এই যে কোশ্চেন ফরমেশন, ডুজ এন্ড ডোন্টস, কমন মিস্টেকস, ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিকেশন অফ গ্রামার, এই যে জিরান্ড, এখানে যা যা লেখা আছে সেগুলো পড়েন।
আপনি একটু দেখেন যে আপনার কিছুই বাকি থাকবে না। আপনি এইগুলা পড়ার পরে একটা যদি নিজে, নিজে যদি কোর্স রেডি করেন যে আমি হচ্ছে প্রত্যেকটা ইয়ের পরে পড়ার পরে আপনি হচ্ছে ৫০ টা বা ১০০ টা আ কোয়েশ্চেন সলভ করব। ওইখান থেকে দেখবেন যে আপনার ভুল হবে। ভুল হওয়ার পরে ওগুলা নিয়ে আবার পড়েন। আবার একটু আপনি মনোযোগ দেন যে কেন আমি এটা ভুল করলাম, কোথায় আমি মিস করলাম। সেই জিনিসগুলো যখন আপনার হয়ে যাবে এরপর কিন্তু আপনার ফিল ইন দ্য ব্ল্যাংকস এ আর কিছুই আপনার বাকি থাকবে না এবং আপনার আর পিছনে ফিরে তাকাইতে হবে। ঠিক আছে? সো এইগুলা আপনি রিডিং করবেন আর বুঝতে পারবেন। আরে হ্যাঁ, এটা তো নাউন, এটা তো অ্যাডজেক্টিভ। আরে হ্যাঁ, এখানে টু আছে, এরপরে একটা গ্যাপ আছে। ইনফিনিটিভ হইতে পারে। আরে এখানে এ বা এন আছে, এটার পরে হয়তোবা অমুক শব্দ দিয়ে একটা শব্দ শুরু হইতে পারে। বা এখানে ফর বাই উইথ আছে, এরপরে হচ্ছে আইএনজি থাকতে পারে অথবা নাউন থাকতে পারে। এগুলো আপনি অটো বুঝতেছেন, অটো। আপনাকে মাথার মধ্যে এনালাইসিসও করতে হচ্ছে না, অটোমেটিক বুঝতেছেন। তখনই আপনি ২ মিনিটের মধ্যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পারফর্ম করতে পারবেন। তার আগে কিন্তু না। আর যদি পড়ালেখা আপনি না করেন তাহলে ওটা আপনি হাজার কোচিং করলেও আসবে না, কোনো লাভ হবে না। এই যে এখানে দেখেন কনটেন্টে কেমন মানে কিভাবে আপনি ভালো পাবেন ওইটা আমি একটু পরে বলতেছি। দেখেন প্রিপেয়ার ফর দ্য নিউ কোয়েশ্চেনস, হ্যাঁ? নিউ কোয়েশ্চেন গুলো কেমন থাকবে? এই যে এখানে দেখেন এটা কিন্তু পিয়ারসন থেকেই দিয়ে দিছে। ঠিক আছে? এই যে ইউআইটা এরকম থাকবে। ৩ জন লোক কথা বলবে এবং অলওয়েজ ৩ জন লোক কথা বলবে। অলওয়েজ ৩ জন লোক কথা বলবে। হয় এমএমএফ অথবা এফএফএম। মানে হচ্ছে মেল, মেল, ফিমেল অথবা ফিমেল, ফিমেল, মেল। ইভেন পিয়ারসন থেকে যখন আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে যে এটার এই সেটের কারণ হচ্ছে আপনি যেন ভয়েসটাকে মনে রাখতে পারেন যে ২ জন মেল ১ জন ফিমেল অথবা ২ জন ফিমেল ১ জন মেল এরকম ভয়েস থাকবে। তারপর অলওয়েজ হচ্ছে ইউনিভার্সিটি কনটেন্ট অথবা একাডেমিক ধরনের কনটেন্ট থাকবে। ভ্যারাইটি অফ অ্যাকসেন্ট থাকতে পারে। কনটেন্টটা এআই আর হিউম্যান চেক করবে, আগেই বলে দিছি। আর এইখানে টিপস হচ্ছে লিসেন, টেক নোটস আর তারপর হচ্ছে বলেন। ঠিক আছে? এখানে কিন্তু আপনাকে ২ মিনিটের মতো সময় দেওয়া থাকবে। কিন্তু তাই বলে কি সত্যি আপনার ২ মিনিটই বলতে হবে? একদমই না। আপনি আপনার মতো করে সুন্দরভাবে গুছিয়ে ১-১.৫ মিনিট বলেন না, অসুবিধা নাই। ঠিক আছে? আর এখানে একদম ক্লিয়ারলি বলা আছে যে ডু নট ইউজ টেমপ্লেট। আর যদি টেমপ্লেট ইউজ করেন তাহলে আপনি 0 পাবেন, 0। কখনোই টেমপ্লেট ইউজ করার চেষ্টা করবেন না। যে সাতটাতে আপনি হচ্ছে ডাবল স্কোরিং হচ্ছে, ৭ টা কোনটাতেই টেমপ্লেট ইউজ করার চেষ্টা করবেন না। বাট আপনি চাইলে সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারেন। যেমন আপনি কি বলবেন? আপনার এখানে বলার মতো কি আছে? আপনি তো আর এটা বলতে পারবেন না যে, "এই ভাই তুমি আমারে এটা কইছো কে?" এরকম তো বলতে পারবেন না, তাই না? এইটার ইংরেজি আপনার দরকার নাই। দরকার হচ্ছে যে স্পিকার এই সম্পর্কে বলতে চাচ্ছিল যে এইখানে এই জিনিসগুলোর উপর ফোকাস করলে এইটাই। রেসপন্ড টু সিচুয়েশন আমি মনে করি এটা হচ্ছে এখন পর্যন্ত মানে সবচেয়ে সোজা, সব থেকে সোজা। আপনি যদি ডেসক্রাইবমেন্ট লেকচার আগে পেরে থাকেন তাহলে অবশ্যই আপনি এসডিডি আর আরটিএএস ইজিলি পারবেন, ইজিলি। এসডিডি আপনার ভয়ের একটাই কারণ যে ২ মিনিট সময় দিতে আপনাকে। আপনি ১-১.৫ মিনিট তো আসলেই লম্বা সময়। আমি নিজে যখন ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতাম, ঘোড়ার ডিম কিচ্ছু পারতাম না। মানে এমন একটা অবস্থা ২ মিনিটকে মনে হয় যে ২ বছরের সমান। সবারই এরকম। কিছু করার নাই। মুখ দিয়ে তো বের হয় না। তো এগুলা চর্চা করতে, করতে আস্তে, আস্তে কেটে যায়। যখন ইউনিভার্সিটির শেষের দিকে তখন কিন্তু আমাদের আর এরকম হয় না। সো এই যে এখানে প্রবলেম একটাই হবে ২ মিনিট। ২ মিনিটের মধ্যে আপনাকে যখন করতে হচ্ছে এটা আপনার একটা ভয় লাগবে। কারণ কোথায় ৩৫ সেকেন্ড ৪০ সেকেন্ড বলা আর কোথায় ২ মিনিট। তো এই ভয়টাই যদি কাটাইতে পারেন এটা অ্যাকচুয়ালি কিচ্ছু না, কিচ্ছু না। রেসপন্ড টু সিচুয়েশন এটাকে আরো সহজ কেন বলছি? কারণ এখানে অনলি 40 সেকেন্ড বলতে হয় ওই যে ডেসক্রাইব ইমেজ যে লেখা ছিল সেরকম। এইটার ইউআইটা এই যে এরকম থাকবে। এখানে কিন্তু আমি এক্সাম্পল নিয়েই আসছি। আর এটা হচ্ছে এখানে যেই কোয়েশ্চেনটা আপনাকে করবে দেখেন রেসপন্ড টু সিচুয়েশন ডেসক্রাইব ইমেজের মতো অনলি স্পিকিং এ স্কোর কন্ট্রিবিউট করতেছে। অনলি ইন দ্য স্পিকিং সেকশন। কেন? কারণ এখানে যে প্রম্পটটা আপনাকে বলতেছে না, যে কোয়েশ্চেনটা আপনাকে বলতেছে সেটা অলরেডি লিখে দেওয়া আছে। বুঝতে পারছেন? অলরেডি আপনাকে ওখানে লিখে দিছে। এই যে এটাকে যদি একটু জুম করে দেখাই, এখানে দেখেন এই যে you are working on an essay for your course and you are having difficulty or organizing your ideas. ঝাপসা হয়ে গেছে। সো মানে আপনাকে এখানে একটা সিচুয়েশন দিছে যে আপনি হয়তোবা আপনার কোনো একটা টিচার আপনাকে একটা এসে লিখতে দিছে। সেই এসের যেই আইডিয়া গুলা সেগুলো অর্গানাইজ করতে। মানে আপনার আইডিয়া আছে বাট ওটা অর্গানাইজ করতে পারতেছেন না যে কোনখানে আমি শুরু করব, এটার সিকোয়েন্সটা কেমন হবে, এটার পরে কি বলবো, ওইটার পরে কি বলবো এরকম। So you approach your professor after class and ask her if you would come to her office to discuss your essay. আচ্ছা বলতেছে যে আপনি আপনার প্রফেসরকে অ্যাপ্রোচ করেন তার ক্লাসের পরে যে আমি কি তোমার অফিসে একটু আসতে পারি? মানে ক্লাসের পরে আমি কি একটু হেল্পের জন্য আসতে পারি? তো ওইটা আপনি কিভাবে বলবেন? ঠিক আছে?
তো আপনি মনে করেন যে আপনার ক্লাস শেষ হইলো, ক্লাস শেষ হওয়ার পর আপনি দাঁড়ায় আছেন ক্লাসের বাইরে, টিচার বের হইলো, ওই সময় আপনি এবার তার সাথে কথা বলবেন। একদম রিয়েল লাইফ জিনিসপত্র আসবে। একদম রিয়েল লাইফ, হ্যাঁ? যে আপনি এবার কিভাবে কথা বলবেন যে, "হ্যালো, আসসালামু আলাইকুম মিস।" বাংলায় বললে কেমনে বলবো? বা "আসসালামু আলাইকুম ম্যাম। আমার তো যে আপনি এসেটা লিখতে দিছিলেন, এটাতে তো একটু প্রবলেম ফেস করতেছিলাম। আমার এখানে হচ্ছে আমি আইডিয়া গুলাকে গুছাইতে পারতেছি না। আমি আসলে ঠিকভাবে সাজাতে পারতেছি না। একটু যদি আপনি আমাকে হেল্প করতেন, আপনার ক্লাসের পরে আমি কি একটু আপনার রুমে আসতে পারি? একটু যদি আপনি কি আমাকে হেল্প করবেন?" তাই না? এত সোজা, এত সোজা। বাংলায় বলতে দিলে ঘটার ঘট বলতেছি, তাই না? এটাকেই তো আমাকে ইংরেজিতে বলতে হবে। তেমন কিছুই না। মাত্র ৩০ থেকে ৩৫ সেকেন্ড বলবেন। কিছুই না। সালাম দিবেন। মানে সালাম মানে হচ্ছে হাই হ্যালো, হ্যাঁ? ইংরেজিতে তো আর সালাম নাই। হ্যালো প্রফেসর এরকম টাইপের। আপনি জাস্ট কথা বলবেন। ওকে? তারপর এমন কোয়েশ্চেন আসতে পারে যে আপনার হয়তোবা হোস্টেল রুম চেঞ্জ করবেন, অথবা আপনি এই এই মাসে বা এই বছরের এই সেমিস্টারে আপনি একটা কোর্স কম নিতে চাচ্ছেন অথবা একটা কোর্স বেশি নিতে চাচ্ছেন, অথবা আপনার লিভ অ্যাপ্লিকেশনের জন্য মানে ছুটি লাগবে, অথবা আপনার একটা পার্সেল আসবে, আপনি এই মুহূর্তে এখন আপনার সমস্যা, আপনি কোথাও যাইতেছেন, আপনার যেতে হচ্ছে, আপনি আপনার নেইবারকে একটু পার্সেলটা রিসিভ করতে বলতে চাচ্ছেন। মানে জাস্ট ৩-৪ টা কথা বলবেন, আর কিছুই না। ঠিক আছে? এটা হচ্ছে মোস্ট ইজিয়েস্ট। আর এটা অবশ্যই এই যে ফরমাল বলতে হবে, ফরমালি, হ্যাঁ? যে ভাইবা টাইপের না, "আরে ভাই এটা তুই পার্সেলটা লইস তো?" এরকম টাইপের না। যে সুন্দর করে, "হ্যালো, দা আমার মানে তুমি কেমন আছো? তোমার তো নিশ্চয়ই অনেক কাজ আছে। বাট আমার তো মানে একটু ঝামেলায় পড়ে গেছি। আমার একটা পার্সেল আসবে। একটু প্লিজ এটা একটু রিসিভ করে রাখতে পারবা?" মানে জাস্ট ফরমালি বলতে হবে, হ্যাঁ? সুন্দরভাবে। রিশিডিউল আর ক্যান্সেলেশন এর যে ব্যাপারটা, এই যে এখানে দেওয়া আছে, একটু কষ্ট করে নিয়ে নিয়েন। এগুলা আমার বলার মতন কিছুই নাই যে মোর দ্যান 14 ক্যালেন্ডার ডেজ হইলে এটা, আর লেস দ্যান 14 ক্যালেন্ডার ডেজ হইলে এটা, এরকম টাইপের। তারপর ক্যান্সেলেশন মানে এটা হচ্ছে রিশিডিউলিং, আর এটা হচ্ছে ক্যান্সেলেশন এর 7 ডেজ থাকলে কিভাবে, 13 থেকে 8 ডেজ থাকলে কেমন, আর 14 ডেজ এর বেশি থাকলে কেমন, রিফান্ড কখন কখন পাবেন। রিফান্ড বলতে কিন্তু ওরা আপনাকে টাকা দেয় না, ওরা শুধুমাত্র ভাউচার ফেরত দেয়। ঠিক আছে? সামারাইজ স্পোকেন টেক্সট যেটা, এই জিনিসটা মানে পিয়ারসনের যে ইনস্ট্রাকশনটা আছে, যে অফিসিয়াল স্কোর গাইডটা ওরা দিছে, ওইটা একবার লেখা হয়েছে লিসেনিং এ, আর আরেকবার লেখা হয়েছে হচ্ছে স্পিকিং এন্ড রাইটিং সেকশনে। ঠিক আছে? এইগুলো আসলে এত ছোট, ছোট জিনিস যেগুলো অনেক সময় চোখেও পড়ে না। হয়তোবা আমি জানি না আর কারো চোখে পড়ছে কিনা যাদের কাছে এই গাইডটা আছে। একটু কষ্ট করে দেখবেন যে উপরে লেখা থাকে যেটা। আমি যেটা দেখছি যে একবার এটাকে স্পিকিং এন্ড রাইটিং সেকশনে রাখা হয়েছে, আরেকবার হচ্ছে ইয়েতে লিসেনিং এ রাখা হয়েছে। সো এটা একটু অ্যাওয়ার থাকতে হবে। যখন অনেক কিছুই কিন্তু আপনি এখন বুঝবেন না। যখন সবাই একজন দুজন করে পরীক্ষা দিয়ে আসবে, তারপর আমরা টিচাররা পরীক্ষা দিব। তখন অনেক কিছু বোঝা যাবে। এমনও হতে পারে এটা মাঝে, মাঝে রাইটিং সেকশনেও দিতে পারে, অথবা লিসেনিং সেকশনেই থাকতে পারে। সো এগুলা অ্যাওয়ার থাকতে হবে। আপনার এখন পিটিইতে যদি দেখেন যে এই কোয়েশ্চেনটা আগে ছিল পরে চলে আসছে, পরেরটা আগে চলে আসছে, এগুলো নিয়ে ঘাবড়ানোর মতন কিছুই নাই। তাই না? আপনি নিজেকে প্রিপেয়ার করেন যেন আপনার 60 মিস না হয়। আপনার যত দরকার সেটা যেন মিস না হয়। সবার জন্য কিন্তু 60 না। আমি জাস্ট একটা এভারেজ স্কোর বলতেছি। যারা বারে যাবে, মেডিকেলে যাবে, নার্সিং এ যাবে, তাদের অবশ্যই মিনিমাম 75 প্লাস লাগবে। কারো, কারো 82 প্লাস লাগবে। তাই না? আবার কারো, কারো হচ্ছে রাইটিং এ 82, 3 লাগে। কারো, কারো 76, 8 লাগে। সো ঐরকম ভাবে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট গুলো দেখে তারপর আপনাকে হচ্ছে সেটা ডিসাইড করতে হবে। তো আপনি আপনার মতন করে প্রিপারেশন নেন। যারা প্রিপারেশন নিচ্ছেন বা নেওয়া শুরু করবেন, তাদেরকে একটা কথা বলি, আপনারা যখন শুরু করেন অনেক, অনেক বেশি এক্সাইটেড থাকেন। আর তখন মনে হয় যেন এখনই সব শেষ করে ফেলবেন। আজকে থেকেই আপনার পড়া লাগবে। এরকম কইরেন না। আপনারা এই পরে আবার কি করেন? একদম পড়তেছেন না। পুরা গা ছেড়ে দিছেন। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্রতিদিনই ক্লাসের পরে বলে মোটিভেশন পাই না, মোটিভেশন পাই না। মানে আপনি এতগুলো টাকা দিয়ে পড়তেছেন, তারপরেও যদি আপনি মোটিভেশন না পান, তাহলে আপনাকে মানে কেউ মোটিভেট করার কোনো ক্ষমতা কারো নাই। ঠিক আছে? আপনার নিজের গরজ থাকতে হবে যে আমাকে পারতে হবে। আমি যখন ১ম বার পিটিই পরীক্ষা দিছি, আমি পিটিই পরীক্ষা দেওয়ার আগেই জানি যে আমার দেশের বাইরে যাওয়া হচ্ছে না। কোনো না কোনো কারণে আমার দেশের বাইরে যাওয়া হচ্ছে না। কিন্তু তবুও আমি কিন্তু তখন রেজিস্ট্রেশন করিও নাই। তবুও আমি সাহস করে রেজিস্ট্রেশন করে আমি পরীক্ষা দিছি। কারণ এটা আমার একটা মান সম্মানের ব্যাপার। মানে আমার কাছে মনে হইছে যে ভাই আমি যদি এখান থেকে এখন মানে পিছনে ফিরে যাই, যে সবাই বলবে যে আমি নিশ্চয়ই পারি না। আর আমার নিজের কাছে আমি নিজে ছোট হয়ে যাব। দরকার নাই তো। আমি আমার নিজেরও তো একটা আত্মসম্মান আছে, বা আমার নিজের কাছে নিজেরও তো একটা প্রুফ করার ব্যাপার আছে। যে আমি আসলে কতটুকু পারি বা কি পারি না পারি। তো আপনারা অতিরিক্ত এক্সাইটেড ও হয়ে যায়েন না। আবার অতিরিক্ত গাও ছেড়ে দিয়েন না। আপনার নিজের টাকাটা হালাল করার দায়িত্ব হচ্ছে আপনার।
ঠিক আছে? আপনি কোথাও পড়বেন নাকি পড়বেন না সেই ডিসিশনটা হচ্ছে আপনার। আপনি নিজে, নিজে পড়ে সুন্দরভাবে পিপিটি প্রিপারেশন নিতে পারবেন। এত আহামরি কিচ্ছু না। IELTS ও তো এখন মানুষ YouTube দেখে, দেখে প্রিপারেশন নিচ্ছে। নিচ্ছে না? আর আপনারা এই যে এখানে যদি চেঞ্জেস না আসতো, আমি পুরা ভিডিও রেকর্ড করে রাখছিলাম। ৩ ঘন্টার ভিডিও, যে ওইটা দেখে সুন্দর মতো পিটি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে ফেলতে পারতেন। ইভেন আগেও অনেক, অনেক ভিডিও আছে, কিন্তু তবুও তো স্টুডেন্টদেরই তো অনেক ধরনের ইয়ে থাকে, প্রবলেম থাকে। বাট অনেকেই কিন্তু অনেকভাবেই উপকৃতও হচ্ছে। সো আপনার প্রিপারেশন নেওয়ার আগে আগে নিজেকে বুঝেন, নিজের লেভেল কতটুকু এবং কতটুকুতে আপনি এখন ভালো করতে পারবেন। একমাত্র ভালো তারাই করে যাদের হচ্ছে লিবারেল চিন্তা ভাবনা, যারা বুঝে যে আমার নিজের বিদেশ যাইতে 17-20 লাখ টাকা খরচই হয়ে যাবে, তার মধ্যে আমার পিটি কোর্স নিয়ে অথবা পিটি পরীক্ষা নিয়ে আমার এই অবস্থা, তাইলে তো আমার মানে বহুত ঝামেলা হবে। তাই বলে বলতেছি না যে আপনি টাকা ফালাই দিবেন, তা না। বাট আপনার নিজেকে তো বুঝতে হবে। যেমন আপনারা সবাই সবসময় একটা ইয়ের উপরে ডিপেন্ড করেন, একটা পোর্টালের উপর ডিপেন্ড করেন। কেন ভাই? সবগুলা পোর্টালেই তো ফ্রি ফ্রি প্র্যাকটিস করা যায়। যে 5টা ফ্রি সেটার কথা বলতেছি না। প্রত্যেকটা আইটেমেই কিছু না কিছু আছে যেগুলো আমরা ফ্রি প্র্যাকটিস করি। রিপিট সেন্টেন্স আপনার সাবমিট করার কোনো দরকার আছে? WFG সাবমিট করার কোনো দরকার আছে? আপনি লিখেন, লেখার পরে অ্যান্সারে ক্লিক করেন, আপনি ওখানে গুনেন আপনার কয়টা হইলো আর কয়টা ছিল, তাই না? রিপিট সেন্টেন্সে আপনি দেখেন যে আপনি কতটুকু কত পার্সেন্ট বলতে পারছেন। আপনার তো দরকার নাই সাবমিট করার। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলোতে তো সাবমিটও করা লাগে না। আপনি লিখেন, লেখার পরে অ্যান্সারে ক্লিক করেন, সবই তো হয়ে যায়। এবং তবুও চেষ্টা করেন যেন মকের সময় অন্তত পক্ষে 2-3টাতে মক দিতে পারেন। আমি আবারও বলি, এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি পিয়ারসনেরটা না। এবং আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে কোনটা সবচেয়ে বেশি অথেন্টিক, কোনটা সবচেয়ে বেশি ক্লোজ, কোনোটাই না। এগুলো হচ্ছে হেল্পিং পোর্টাল। আপনি যে এটা চাচ্ছেন যে পিয়ারসনের মতো হবে, এটাই একটা অন্যায়। যদি এটা পিয়ারসনের মতো হইতো, তাহলে পিয়ারসন যেরকম 2 ঘন্টার একটা পরীক্ষা দেওয়ার জন্য আপনার কাছ থেকে 26-27 হাজার টাকা নেয়, এখানেও সেটাই হইতো। এখানে আপনাকে 30 দিন প্র্যাকটিস করার জন্য 2 থেকে 3 হাজার টাকাতে দিত না। দেখা যেত যে প্রতি ঘন্টায় ওরা 2 থেকে 3 হাজার টাকা হয়তো বা চার্জ করলে সেটাও কম হইতো। তো বুঝার চেষ্টা করতে হবে যে এত বড় বড় সফটওয়্যার গুলা, এগুলার মানে আপনার মেইনটেইন করতেও অনেক 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 হিউজ কস্ট লাগে। আচ্ছা, এখানে যেহেতু একটা কথা উঠছে, এটা বলে দিই, WFD তে কিন্তু এক্সট্রা ওয়ার্ড ইউজ করতে পারবেন না। ঠিক আছে? যদি সিকোয়েন্স মেইনটেইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার নাম্বার পাবেন না। সিকোয়েন্স মেইনটেইন মানে আপনি যদি লেখেন আই ইট রাইস, হ্যাঁ, আপনি জানেন না যে এখানে ইট বসবে কি এইট বসবে, নাকি হচ্ছে আপনার হ্যাভ ইটেন বসবে। তো আপনি লিখলেন ইট, এইট, হ্যাভ ইটেন সব লিখলেন, তারপর লিখছেন রাইস। এখানে কি সিকোয়েন্স ঠিক আছে? ঠিক নাই। এটা আমি কিভাবে বলতেছি? আরো কনফার্ম হওয়া যাবে পরীক্ষা দেওয়ার পরে। যখনই স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে আসবে এবং আমরা পরীক্ষা দিব, তখনও কিন্তু অনেক কিছু বোঝা যাবে। যারা এখান থেকে এখনই চলে গেছেন, হয়তোবা ভাবতেছেন যে কিছু বলবে না। অ্যাকচুয়ালি এই যে দেখেন ধৈর্য, এটাও একটা ধৈর্যের ব্যাপার, যে আপনি একটা ক্লাসে জয়েন করছেন, পুরো লেকচারটা না শুনেই আপনি চলে যাচ্ছেন। সো এখান থেকে অনেক কিছুই আপনারা জানতে পারবেন না। তো এই যে এখানে যে সিকোয়েন্স মেইনটেইন না করলে আপনি কখনোই এখন WFD তে ভালো নাম্বার পাবেন না, এবং পাওয়াটাও উচিত না। সো WFD তে যেটা বললাম, মেইন থিংস রিপিট সেন্টেন্সে ক্লিয়ারলি বলা আছে, আগেও বলা ছিল যে সিকোয়েন্স মেইনটেইন করাই লাগবে। সিকোয়েন্স মেইনটেইন না করলে আপনি নাম্বার পাবেন না। WFD তে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন এগুলো মেইনটেইন করাটাও কিন্তু জরুরি। এটা একটা ল্যাঙ্গুয়েজ। যখন একটা আপনি এইভাবে লিখতেন আই ইট রাইট, না কোনো ফুল স্টপ আছে, না প্রথম অক্ষরটা বড় হাতের আছে, তাইলে এখানে এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা আপনি কি আপনার রাইটিং এ কিভাবে নাম্বার দিবেন? প্রত্যেকটা WFD 2 জায়গাতে নাম্বার দিচ্ছে না, লিসেনিং এবং রাইটিং। আপনি না হয় এখানে আইও আছে, ইটও আছে, রাইটও আছে, আপনার এই 3টা ওয়ার্ডের জন্য আপনি নাম্বার পাইছেন। বাট আপনি রাইটিং এ কিভাবে পাবেন? কি আমি এখানে ভাবতেছিলাম, খেয়েছি, এরকম টাইপের, মানে এটা কোনো অর্থবহ সেন্টেন্স হয়েছে? আপনাকে রাইটিং এর নাম্বারটা কিভাবে দিবে? তারপর ইনিশিয়াল হচ্ছে ক্যাপিটাল লেটার নাই, সিচুয়েশন গুলো নাই, তাহলে এখানে কোথায় থামবে, কোথায় কি করবে, এটা কিভাবে বুঝবে সে? বুঝতে পারছেন? তো WFD কিন্তু এখন হচ্ছে সচেতন থাকতে হবে, একটাও এক্সট্রা ওয়ার্ড ইউজ করা যাবে না। আর রিপিট সেন্টেন্সে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে যতটুকু বলবেন অতটুকুর জন্যই নাম্বার পাবেন। ঠিক আছে, আমরা হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন্স নিব, কিন্তু এখন আমি ভয় পাচ্ছি যে এখন এটাকে অন করলেই সবার একসাথে কথা বলা শুরু হয়ে যাবে। আচ্ছা, সামারাইজ রিটেন টেক্সটে মানে যে 40 নাম্বার থেকে বেশি একটা মার্কিং দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কি আগের মতো কপি পেস্ট করা যাবে ওটা, নাকি হচ্ছে প্যারাফ্রেজ করতে হবে? আপনাদেরকে কে বলছে? হ্যাঁ, এপ্রিনের একটা ইয়াতে দেখ। না, আমি আসলে অ্যাকচুয়ালি এপ্রিনের ওই যে একজনের ইয়া থেকে দেখছি আর কি, নামটা মেনশন না করে এখানে। মিউট করে দেন, হ্যাঁ। জি আমি জি।
এটা তো দেখেন, আমি আবার আরেকবার কষ্ট করে রিপিট করি, একটু কষ্ট করে বুঝার চেষ্টা করেন। এই পোর্টাল গুলো আপনাদেরকে হেল্প করতেছে, এগুলা কোনোটাই একেবারে ক্লোজ না। আমি যেটা বলছি যে আমার রিটেন টেক্সট আমার হিসাবে 27 থেকে 30 হওয়ার কথা, হ্যাঁ 40 এটা কখনো যাওয়ার কথা না। তো তারপরেও এখানে যতই হোক 40 তো 50 হোক বা মনে করেন 100ই দিচ্ছি, তাতে কি আসে যাবে, আমি ইউজ করে ফেলছি। এখানে আপনি আগে যা করছেন সেটাই করবেন। তবে কন্টেন্ট বা ওই যে বললাম না যে এখানে কন্টেন্ট কিন্তু হিউম্যান চেক করবে, তো সে যখন দেখবে যে আপনি এখানে একদম পুরোপুরি কপি পেস্ট করছেন, এখানে আপনার কেমন স্কোর দিবে সেটা তো পরীক্ষা দিলেই পরে বোঝা যাবে, তাই না? এই জিনিসগুলো কিন্তু জি জি পরীক্ষার জি আগে যাবে না। তো আপনারা কি করবেন, এখানে এইভাবে কপি পেস্ট না করে একটুখানি চেঞ্জ নিজে করে নিজে লেখেন। জি 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 ভাইয়া প্লিজ মিউট করে রাখেন একটু কষ্ট করে। আপনি মিউট করে রাখেন, একটু শুধু আমার কথাগুলো শুনেন। যে আপনি জাস্ট একটা সেন্টেন্স থেকে পুরা সেন্টেন্সটা কপি না করে ওখান থেকে আধা আধা নেন, আপনার নিজের মতো করেও গুছান। 3টা বা 4টা সেন্টেন্স আপনি ছোট করে বানান, প্যাসেজটা তো আপনার সামনেই আছে, তাই না? এসএসটি যেটা প্যাসেজ আমার সামনে নাই, কোথাও নাই, আমাকে কানে শুনে তারপর লিখতে হয়। তো ওইটার থেকে তো এটা অনেক ইজি। তাহলে এখানে আপনার প্যাসেজ সামনে আছে, আপনি একটু পড়ে 3টা থেকে 4টা সেন্টেন্স বানান, বানায় তারপর সেগুলোকে যোগ করে দেন, অ্যাড দিয়ে কানেক্টর দিয়ে যোগ করে দেন, বা শেষ। আপনাকে এক সেন্টেন্স লিখতে বলছে, শেষ, এত ইজি। ওকে, নেক্সট কোশ্চেন প্লিজ। আপু, ডব্লিউএফডির যে মার্কিংটা যদি আমরা হচ্ছে মাঝখান থেকে স্কিপ করে ফেলি তাহলে কি পরের ওয়ার্ডের জন্য কোনো মার্কিং হবে না? হবে হবে। মানে শুরুটার আচ্ছা জন্য হবে, আচ্ছা আপু, পরেরটার জন্য হবে। আপু ডেসক্রাইব ইমেজে আমি যদি গ্রামার ওইভাবে অতটা মেনটেন না করি, জাস্ট ফ্লুয়েন্সি কন্টিনিউ করি, কন্টেন্টটা কন্টিনিউ করি, তাহলে হবে না? আচ্ছা বলতেছি, হ্যাঁ মিউট করে দেন। এটা খুব ভালো একটা কোশ্চেন, রিড অ্যালাউডটাও বলবো, একটু ওয়েট করেন। হ্যাঁ, ডেসক্রাইব ইমেজে অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র স্পিকিং এ স্কোর কন্ট্রিবিউট করে। হ্যাঁ, এখানে কিন্তু কোথাও আপনার গ্রামার বা প্রোনাউন্সিয়েশন, সরি, গ্রামার বা স্পেলিং টেলিং এসব হাবিজাবির কোনো কিছুর কোনো কাজ কারবার নাই। কিন্তু আপনি এখানে যে কন্টেন্টটা, মানে যে আপনার যে একটা বলতে পারার যে সিস্টেমটা, হ্যাঁ, যে আপনি কতটুকু বলতে পারেন, কতটুকু বুঝাইতে পারেন, সেই জিনিসটাও তো অবশ্যই চেক হচ্ছে। কিন্তু একটু একটু ভুল করলে কিছুই হবে না যদি আপনি সচেতন হয়ে না যান। যেমন আপনি ভুল করছেন, ওই ভুলটা আপনি নিজে বুঝে গেছেন, আপনার মাথার মধ্যে বুঝে গেছেন, যারে আমি তো ভুল করছি, ওখানে আপনার ভয়েস একটু একটু কেঁপে যাইতেছে, আপনার একটুখানি স্লো হয়ে যেতেছে, আননেসেসারি পজেস চলে আসতেছে, অটোমেটিক্যালি আপনার ওরাল ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশনে এটা ইফেক্ট ফেলবে এবং অনেক নাম্বার কম পাবেন। সো আপনি যদি কনফিডেন্টলি ভুল করে যেতে পারেন, হালকা পাতলা ভুল, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর রিড অ্যালাউড এর ক্ষেত্রে এখন রিড অ্যালাউড এর স্কোর অনেক কমে যাবে। আর রিডিং এ তো কন্ট্রিবিউট করতেছেই না, অনলি স্পিকিং এ কন্ট্রিবিউট করবে এবং অনেক কমে যাবে, সেটা হয়তো বা 15 থেকে 20-এর মধ্যে থাকবে। তারপর আপু, এসে রাইটিং এ কি ওরকম টেমপ্লেট ইউজ করা যাবে? করা যাবে, এখনো টেমপ্লেট ইউজ করা যাবে, কিন্তু টেমপ্লেটটা আপনি হুবহু ইউজ করবেন কেন? যেমন আপনি একটা টেকনোলজিক্যাল এস এর মধ্যেও লিখতেছেন যে টেকনোলজি আমাদেরকে ইদানিং অনেক বেশি কি বলে বার্নিং কোশ্চেন, এটা আমাদের জন্য অনেক, এটা আমাদের জন্য অনেক, ওইটা আবার আরেকটা কোশ্চেন দিছে যেখানে বলতেছে যে সামাজিকতা নিয়েও আপনি সেম জিনিসটাই লিখতেছেন, তাহলে এটা তো বুঝাই যাচ্ছে যে এটা টেমপ্লেট। টেমপ্লেটটাকে আপনি আপনার মতন করে ইউজ করবেন, যে এই ধরনের এসে আসলে আমি এইভাবে লিখবো, এই ধরনের এসে আসলে আমি এইভাবে লিখবো। এখানে যদি এসে টপিকটা যদি এরকম ট্যানজিবল জিনিস থাকে আমি এভাবে লিখবো, ইনট্যানজিবল জিনিস থাকে সেভাবে লিখবো। শুধুমাত্র আপনি সেন্টেন্সের স্ট্রাকচার শিখেন প্রত্যেকটা জিনিসের জন্য, বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে শুধু স্ট্রাকচার শিখেন, স্ট্রাকচার মানে সেন্টেন্স বানানো। আর এই যে কথাগুলো আমি আজকে বলছি না, আপনারা যারা এখানে অন্য কারোর সাথে মিল পাবেন, আমাদের যে এক্স স্টুডেন্ট, 3 বছর আগের স্টুডেন্ট, তাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা এগুলো 3 বছর আগে পড়াইছি কিনা। 3-4 বছর আগেও আমি একদম সেম এভাবেই পড়াইতাম, তখনও আমি কখনো এসে টেমপ্লেট দিয়ে পড়াই নাই, আনলেস তারা নিজেরাই টেমপ্লেট ইউজ করে। কারণ মানে ওই যে হয় না তো, জোর না পাইলে সোজা হয় না, এই যে এখন সোজা হয়ে যাবে। ওকে, আই হোপ যে এখন এই ক্লাসের 7 আগস্টের পরের জন্য কোনো কোশ্চেন নাই। আমি নতুন যেই 2টা টপিক আসছে সেই 2টা টপিকও বলছি, এবং আর একটু অ্যাড করি যে ডেসক্রাইব ইমেজ আর রিটেল লেকচারের যতটুকু ওয়েটেজ, নতুন যে 2টা টপিক সেই 2টারও কিন্তু একই ওয়েটেজ। আমি আপনারা যারা অ্যাপিউনির কথা বলতেছেন, আমি অ্যাপিউনিতে দেখলাম যে ওরা অনেক কম কম ধরছে এখানে। সো আমার মনে হয় না যে এত কম, কারণ পিয়ারসন থেকে যে ইনস্ট্রাকশন গুলো আসছে সেখানেও ডেসক্রাইব ইমেজ এবং রিটেল লেকচার, এসজিডি আর হচ্ছে আরটিএস, এই তিনটারই হচ্ছে 16, ওয়েটেজ ছিল হচ্ছে 16 এরকম। সো এখানে সবগুলোর ওয়েটেজ যদি 16 হয়, তাহলে কোনোটা 9, কোনোটা 10, আবার কোনোটা 30, এরকম কিভাবে কন্ট্রিবিউট করতেছে। ওকে, আজকে তাহলে এখান পর্যন্তই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।